ছোট বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লজ নিয়ে। ফ্রেজ সম্বন্ধে আলোচনা করেছি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ফ্রেজ না জানলে ক্লজ জানতে একটু অসুবিধা হতো, তাই ফ্রেজটাকে ভালো করে করবে। তারপরে ক্লজের চ্যাপ্টারে যাচ্ছি। ক্লজ শুরু করতে হলে তার আগে আমাদের জানা দরকার সেন্টেন্সের স্ট্রাকচারের দিক থেকে, গঠনের দিক থেকে সেন্টেন্স কিন্তু তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। সরল বাক্য কি? যার মধ্যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে। একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই থাকবে। যেমন ধরো, হি ওয়েন্ট টু মার্কেট। এটা ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, বাক্যটাকে মিনিং দিচ্ছে, মিনিংফুল করছে, বাক্যটাকে কমপ্লিট করছে। আবার এটা যদি লিখি, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন, এখানে ওয়েন্ট একটা ভার্ব, বাইটাও কিন্তু ভার্ব, কিন্তু বাইটা ফাইনাইট ভার্ব নয়, বাইটা হচ্ছে ইনফিনিটিভ। সুতরাং মূল ভার্ব একটাই আছে, ওয়েন্ট। সিম্পল সেন্টেন্সে সবসময় জানবে একটা মাত্র মূল ভার্ব থাকবে, তবে হবে সিম্পল সেন্টেন্স। কি এবারে ক্লজ কি? ক্লজ হচ্ছে এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স, এ সেন্টেন্স ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে আবার একটা সেন্টেন্স, সেটা ক্লজ। একটু পরেই আমি আলোচনা করব। তার আগে কার ক্লজ হবে, কোন সেন্টেন্স ক্লজ হবে না, সেটা জানা দরকার। সিম্পল সেন্টেন্সের এটা একটাই ফাইনাইট ভার্ব, সুতরাং ক্লজ আসার কোনো প্রশ্নই নয়। সিঙ্গেল ভার্ব সেন্টেন্স বলবে, তাহলে একটা ভার্ব থাকলে ক্লজ আসার সম্ভাবনা নেই, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমার বাদ গেল। এবার আসছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। জটিল বাক্য কাকে বলে? তোমরা বাংলা গ্রামারেও পড়েছ, ইংরেজি গ্রামারেও সেই একই। জটিল বাক্য হচ্ছে বা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যার মধ্যে একটা মেন ভার্ব থাকবে বা মেন ভার্ব দিয়ে একটা মেন ক্লজ তৈরি হবে, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাই মেন ক্লজ সেটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা মেন ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ধরো, আই নো দ্য ম্যান হু কেম হেয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ নো একটা ভার্ব, আবার কেম একটা ভার্ব। আই নো দ্য ম্যান এইটা একটা ক্লজ, হু কেম হেয়ার এটা ক্লজ। মেন ক্লজের কাজ কি? নিজেই একটা কমপ্লিট বাক্য। সুতরাং আই নো দ্য ম্যান যদি বলি, এটা কিন্তু একটা কমপ্লিট বাক্য হলো। সুতরাং এটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে কোনো একটা বলতে পারো, তিনটে মানেই কিন্তু এক। হু কেম হেয়ার, যদি আই নো দ্য ম্যান কথাটা বাদ দিই, তাহলে হু কেম হেয়ার এর কোনো মানে দাঁড়াবে না। সুতরাং এটা ওই মেন ক্লজের ওপর ডিপেন্ডেবল, নির্ভরশীল, সেই জন্য একে ডিপেন্ডেন্ট ক্লজ বলে বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা বাক্য যার মধ্যে একটা মেন ক্লজ থাকবে, এক বা একাধিক সাব ক্লজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স তোমরা বুঝতে পারলে। এরপরে এবারে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? না, একাধিক মেন ক্লজ লিঙ্কার দিয়ে যোগ হবে। লিঙ্কার কি ব্যবহার করব? অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, এইগুলো দিয়ে যখন ব্যবহার করব, হবে কিন্তু সব মেন ক্লজ। মেন ক্লজগুলোকে আমরা লিঙ্কার দিয়ে যোগ করে যে বাক্য গঠন হবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। রাম ইজ পুয়ার বাট হিজ ব্রাদার ইজ রিচ। রাম ইজ পুয়ার একটা কমপ্লিট বাক্য, হিজ ব্রাদার ইজ রিচ এটাও একটা কমপ্লিট বাক্য, মানে দুটোই মেন ক্লজ। কে যোগ করেছে? বাট এই কথাটা দিয়ে যোগ হয়েছে। সুতরাং এটা নিঃসন্দেহে কম্পাউন্ড সেন্টেন্স। এবারে সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করলাম কেন? সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি না বুঝতে পারি, তাহলে আমরা ক্লজ করতে পারবো না। এরপরে আমি ক্লজে আসবো। এই যে ক্লজ তিন রকমের। কি কি? মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। প্রিন্সিপাল মানে প্রধান বা মুখ্য। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, কারোর উপর নির্ভরশীল নয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। আবার সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। ডিপেন্ডেন্ট কেন? না, এ অন্য কোনো ক্লজের ওপর নির্ভরশীল,
সেই জন্য একে ডিপেন্ডেন্ট ক্লজ, অন্য কোনো ক্লজের ওপর ডিপেন্ড করে থাকে, নির্ভর করে থাকে, তাছাড়া এর কোনো মানে হয় না, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে স্বাধীন বাক্য। কোঅর্ডিনেট কোনগুলো? ওই যেগুলো কম্পাউন্ড সেন্টেন্স আমি বললাম, কোঅর্ডিনেট ক্লজ স্বাধীন বাক্য মানে মেন ক্লজ, সেগুলো কি দিয়ে যোগ হয় না অ্যান্ড, বাট, অর এইগুলো দিয়ে যোগ হয়, মানে কোনো কানেক্টিভ দিয়ে সেগুলো যোগ হয়। এবার লিঙ্কিং ওয়ার্ড অনেক রকমের আছে। একটা লিঙ্কিং ওয়ার্ড কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, আবার কতগুলো লিঙ্কিং ওয়ার্ড আছে সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। সেগুলোর একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এবারে দেখো, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব তখন অ্যাজ, বিকজ, ইফ, হু, হুইচ, হুম, হোয়েন, হোয়ার, দ্যাট এইগুলো দিয়ে আমরা জুড়ব বাক্যটাকে। আর যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব তখন অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, দেয়ারফোর এই শব্দগুলো দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স এই সম্বন্ধে আলোচনা হলো। এবারে হয়ে গেল ক্লজ ক রকমের? 3 রকমের, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই 3টে হলো। এবারে ক্লজ মানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি না সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ক প্রকার? মেন ক্লজ তো তোমরা শিখে গেলে। মেন ক্লজ মানে প্রধান বাক্য, যে নিজে একটা কমপ্লিট মিনিং দেয়, যে কারো সাহায্য ছাড়াই কোনো মিনিং তৈরি করতে পারে, তাহলে মেন ক্লজ হয়ে গেল। এবারে হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশান আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ 3 রকমের হয়। এক হচ্ছে নাউন ক্লজ, 2 হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজকে নমিনাল ক্লজও বলে, আর অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলে সেটা এক্ষুনি আলোচনা করব। তো যেহেতু 3 রকম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, 3 রকমের, 3 কমপ্লেক্স সেন্টেন্সে 3 রকমের ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়। একটা থাকবে মেন ক্লজ, বাকি আর একটা সাব ক্লজ, সেটা নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, আর অ্যাডভার্ব ক্লজও হতে পারে। তো 3টে ক্লজকে আমাদের আলাদা আলাদাভাবে জানতে হবে। তো ক্লজ শিখলে, ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে বাক্যাংশ যেটা মধ্যে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকে এবং বাক্যকে বড় করতে সাহায্য করে। তো ক্লজ ক রকমের? 3 রকমের। কি কি? নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে নাউন ক্লজ, 5 রকমের নাউন ক্লজ পাই। সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, ইন অ্যাপোজিশন টু এ নাউন। এই ক্লাসিফিকেশানগুলো তোমাকে করতে হবে। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, কোন শ্রেণীতে পড়ে। তো সাবজেক্ট টু এ ভার্ব, নাউন কি? নাউন সাবজেক্টও হতে পারে, আবার নাউন অবজেক্টও হতে পারে। রাম ইজ এ গুড বয়, রামটা নাউন, রাম সাবজেক্ট, বয়টাও নাউন, বয় সাবজেক্ট। তাহলে রাম সাবজেক্ট হলো, আবার বয়ও সাবজেক্ট। তেমনি নাউন ক্লজও একটা বাক্যে সাবজেক্টেরও কাজ করতে পারে, আবার অবজেক্টেরও কাজ করতে পারে। প্রথম আসি সাবজেক্টের ব্যাপারে। দেখো, হোয়াট ইজ সেড ইজ ট্রু। সাবজেক্ট কি না হোয়াট ইজ সেড, এটা সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা নাউন ক্লজ। আবার অবজেক্ট, আই নো দ্যাট হি ইজ ইল, আমি জানি, কি জানি? দ্যাট হি ইজ ইল, সে অসুস্থ। তাহলে তার ইলনেসের কথাটা আমি জানি, তাহলে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে, সেই জন্য এটা অবজেক্ট টু এ ভার্ব। নোয়ের অবজেক্ট হচ্ছে দ্যাট হি ইজ ইল। সবসময় মনে রাখবে, যখন অবজেক্ট টু এ ভার্ব হবে, যে ভার্বটার অবজেক্ট হবে সেটা কিন্তু সবসময় ট্রান্সিটিভ ভার্ব হবে, সকর্মক ক্রিয়া হতে হবে। সকর্মক ক্রিয়ারই অবজেক্ট থাকে, অকর্মক ক্রিয়ার কিন্তু অবজেক্ট থাকে না। ইনট্রান্সিটিভ ভার্ব কখনোই হবে না, ট্রান্সিটিভ ভার্ব হবে। তাহলে প্রথমে নাউন ক্লজটা একবার বলে দিই।
যদি বলি দ্যাট দি আর্থ ইজ রাউন্ড ইজ নোন টু অল, দ্যাট দি আর্থ ইজ রাউন্ড এটা হচ্ছে নাউন ক্লজ, ইজ নোন টু অল, তার মানে দ্যাট দি আর্থ ইজ রাউন্ড এটা হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা হয়ে গেল এটা সাবজেক্ট টু এ ভার্ব। আবার ইট ইজ নোন টু অল দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, এটা কি হলো, ইট ইজ নোন টু অল দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ডটা পরে বসালাম, এটা কিন্তু ইট ইজ নোনটা কি, দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবারে প্রিপোজিশনটা দেখো, অবজেক্ট এ প্রিপোজিশনের পরে বসে সে সেটাকে ব্যক্ত করবে, তার মানে তার অবজেক্ট হিসেবে কাজ করবে, প্রিপোজিশনের অবজেক্ট কাজ করবে। বাক্যটা কি, ইট ডিপেন্ডস অন একটা প্রিপোজিশন, এটা কি হাউ হি বিহেভস, এটা নির্ভর করছে ওপরে, কার ওপরে, কেমন সে ব্যবহার করে, অনের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা অবজেক্ট টু এ প্রিপোজিশন। এবারে আসি কমপ্লিমেন্ট টু এ ভার্ব। কমপ্লিমেন্ট দেখো, কমপ্লিমেন্ট কিন্তু শুধু বি ভার্বেরই হয়, বি ভার্বেরই কমপ্লিট করা যায়। দিস ইজটা বি ভার্ব, হোয়াট আই সে, ইয়া হয় কি হয়, হোয়াট আই সে যেটা আমি বলি, তাহলে ইজের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, ইজের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা কমপ্লিমেন্ট টু এ ভার্ব। শেষকালে আসি ইন অ্যাপোজিশন টু এ নাউন। অ্যাপোজিশন মানে নাউন, আবার প্রোনাউনও হতে পারে, কিন্তু নাউন বা ইট এর পরিবর্তে যেটা ব্যবহার হয়, যে নাউন ক্লজটা ব্যবহার হয় সেটা কি, ইন অ্যাপোজিশন টু এ নাউন। দেখো, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম, হি উইল কাম এটা কি না, ইটের অ্যাপোজিশন হিসেবে কাজ করছে, সুতরাং এটা ইন অ্যাপোজিশন টু এ নাউন। তাহলে সাবজেক্ট টু এ ভার্ব, নাউন ক্লজটা বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট টু এ ভার্ব, নাউন ক্লজটা বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট টু এ প্রিপোজিশন, নাউন ক্লজটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে কাজ করে, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, কমপ্লিমেন্ট টু এ ভার্ব সবসময় বি ভার্ব হয়, বি ভার্বটার হয়ে কাজ করে, যে সেই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, যে নাউন ক্লজটা বি ভার্বের হয়ে কাজ করে সেটা কমপ্লিমেন্ট টু এ ভার্ব। আর ইন অ্যাপোজিশন টু এ নাউন, নাউনের বদলে ওই কথাটা আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবে, দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ইজ ডেড, রিউমারটা নাউন, রিউমারটা কি, দ্যাট হি ইজ ডেড, এইটা হচ্ছে নাউন ক্লজ, এটা রিউমারের হয়ে এটা কাজ করছে, তাহলে এটা হচ্ছে ইন অ্যাপোজিশন টু এ নাউন, এটা নাউনের পরিবর্তে কাজ করে কিংবা ইটের পরিবর্তেও কাজ করতে পারে। এ তো গেল তোমার নাউন ক্লজ, এইটুকু জানলেই নাউন ক্লজের ক্লাসিফিকেশান করতে তোমাদের অসুবিধা হবে না। এবারে দেখাই যে কি কি দিয়ে আমরা নাউন ক্লজ করতে পারি। এই নাউন ক্লজ সাধারণত দ্যাট এই লিঙ্কার দিয়ে করা হয়, কিন্তু দ্যাট ছাড়াও হু, হুজ, হুম, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, হোয়াট এভার, ইফ এইগুলো দিয়েও করা যায়। তোমাদের সুবিধার জন্য আমি একটা বাক্য, একই বাক্য বিভিন্নভাবে করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এইটা আয়ত্ত করতে পারলে নাউন ক্লজ সম্বন্ধে তোমাদের ভুল হবে না। দেখো, প্রথমে লিখেছি আই নো দ্যাট হি ইজ ইল, এখানে দ্যাট দিয়ে হয়েছে, আমি জানি যে সে অসুস্থ, আই নো হু হি ইজ, আমি জানি কে সে, মানে সে কে সেটা আমি জানি, তাহলে হু লিঙ্কার দিয়ে যোগ হয়েছে। হুজ দিয়ে আই নো হুজ পেন ইট ইজ, আমি জানি এটা কার পেন, হুজ দিয়ে নাউন ক্লজ হলো। হুম দিয়ে আই নো হুম ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কাকে চাও, হুম দিয়ে হলো। এবারে হোয়াট দিয়ে আই নো হোয়াট হি ক্যান সে, আমি জানি সে কি বলতে পারে, হোয়াট দিয়ে হলো। হুইচ আই নো হুইচ বুক ইজ বেটার, হুইচ দিয়ে কি করলাম, আমি জানি কোন বইটা আরও ভালো। হোয়ার দিয়ে আই নো হোয়ার হি লিভস, আমি জানি কি জানি, হোয়ার হি লিভস সে কোথায় থাকে। হোয়াই দিয়ে আই নো হোয়াই হি ডিড নট কাম, সে কেন আসেনি
সেটা আমি জানি। হোয়াই দিয়ে নাউন ক্লজ তৈরি করলাম। হাউ দিয়ে আই নো হাউ হি ডিড ইট, আমি জানি কেমনভাবে সে এটা করলো। হাউ দিয়ে নাউন ক্লজ হলো। হোয়েন দিয়ে আই নো হোয়েন হি উইল কাম, সে কখন আসবে সেটা আমি জানি, তাহলে হোয়েন দিয়ে হলো। হোয়াট এভার দিয়ে আই নো হোয়াট এভার ইউ লাইক, তুমি যেটাই পছন্দ করো সেটা আমি জানি, হোয়াট এভার দিয়েই করলাম। আর ইফ দিয়ে আই নো ইফ ই উইল কাম অর নট, আমি জানি সে আসবে কি না আসবে না সেটা আমি জানি। তাহলে দ্যাট দিয়ে তোমরা ম্যাক্সিমাম পাবে, বেশিরভাগ পাবে। কিন্তু শুধুমাত্র দ্যাট দিয়েই হয় না, দ্যাট ছাড়াও আরও যতগুলো লিখলাম এই লিস্টটা তোমাদের আয়ত্ত করতে হবে। এই লিস্টটা একবার করে দেখে নেবে, তাহলে তোমাদের নাউন ক্লজ দিয়ে আর কোনো ভুল হবে না। তাহলে নাউন ক্লজ আলোচনা করলাম, আশা করি তোমাদের একটু অন্তত বুঝতে সাহায্য করবে। তোমরা ভালোভাবে আয়ত্ত করো, তোমাদের নিজেদের গ্রামারের বই দেখো, পড়ো। জানো তো, যদি ভালো মতন পড়ো তাহলে তার ফল তুমি পাবেই। তাহলে অভ্যাস করো, দেখবে তোমাদের খুব ভালো হবে। আজকে এখানেই শেষ করলাম। পরের দিন আমি অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো।